Government of Bangladesh and the cabinet members of the BNP-led alliance government. বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সকাল 11টায় নিজে ইসিতে হাজির হয়ে মনোনয়ন জমা দেন। কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? এই প্রশ্ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোরালো আলোচনা। তবে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সেই অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অবস্থান সবচেয়ে শক্তিশালী আর সবচেয়ে বেশি আলোচনা। রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন আশঙ্কায় যেন রাতের ঘুম হারাম ভারতীয় গণমাধ্যমগুলি। এনডিটিভি থেকে শুরু করে দ্য উইক কিংবা ইন্ডিয়া.com সবগুলোই যেন ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন কিনা সেই মাথা ব্যথায় বিভোর। ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। বঙ্গভবনে পরবর্তী মসনদে ডক্টর ইউনূস, তারেক রহমানের এক গোপন চালে তোলপাড় রাজনীতি কি সত্যি কোনো চিত্রনাট্য মেনে চলে, নাকি সব সমীকরণ উল্টে দেওয়ার নামে রাজনীতি? নতুন রাষ্ট্রপতি এমন দেখতে চাই যে দেশ যাতে ভালো চলে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে হলে বেশি ভালো হয়, কারণ সে একটা ইন্টারন্যাশনাল ফেস এবং তার ইন্টারন্যাশনাল বিশ্বে একটা গ্রহণযোগ্যতা আছে। বঙ্গভবনে লাল গালিচায় কে হাঁটতে যাচ্ছেন তা নিয়ে যখন পুরো দেশের রাজনীতি উত্তাল, ঠিক তখনই সব হিসেব উল্টে দিয়ে রাষ্ট্রপতির মসনদে কি বসতে যাচ্ছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দিল্লির ক্ষমতার করিডোরে নাকি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে চরম আতঙ্ক। ভারতের ঘুম হারাম করে দেওয়ার মতোই এবার কাজ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে নোবেল জয়ী ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে আঙুল উঁচা করে তিনি দেখিয়ে দিলেন বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ কাউকে পরোয়া করে চলে না। যে কারণেই বাংলাদেশের অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য, পুরো বিশ্বের মধ্যে বাংলাদেশকে সমুন্নত করার জন্য এই নোবেল জয়ী ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি নোবেল জয়ী ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হচ্ছেন। এ বিষয় নিয়ে আপামর জনতা কি মন্তব্য করেছেন, রাজনীতির মহলে কি হতে চলেছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন, এই একটি মাত্র প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতির অলিতে গলিতে, ড্রয়িং রুমে আর চায়ের কাপে সবচেয়ে বড় ঝড় তুলেছে। সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ঠিক 90 দিনের মধ্যে নতুন একজনকে ওই চেয়ারে বসাতে হবে। কিন্তু কে বসবেন ওই চেয়ারে? যে মানুষটির নাম নিয়ে এখন পর্দার আড়ালে সবচেয়ে বেশি দর কষাকষি চলছে, তার নাম শুনলে আপনিও চমকে উঠবেন। রাজনীতি যে কতটা রহস্যময় আর স্বার্থের এক অদ্ভুত খেলা, সেটা বুঝতে হলে আপনাকে বর্তমান পরিস্থিতির একটু গভীরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যখন শেষের দিকে এগোচ্ছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনীতির ময়দানে একটি ভয়ঙ্কর গুজব ছড়িয়ে পড়ে। বলা হতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ক্ষমতা ছাড়ার পরপরই দেশ ছেড়ে চলে যাবেন। কেউ কেউ তো এক ধাপ এগিয়ে এমনও দাবি করে বসলেন যে তার বিমানের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। একটি পরিকল্পিত ন্যারেটিভ তৈরি করা হচ্ছিল তাকে দেশ পলাতক প্রমাণের জন্য। কিন্তু এই সমস্ত জল্পনা আর গুজবের মুখে ছাই দিয়ে ডক্টর ইউনূস এমন এক বিবৃতি দিলেন যা পুরো রাজনৈতিক সমীকরণকে এক নিমিষে পাল্টে দিল। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন এই দেশেই তার জন্ম আর এই দেশেই তার মৃত্যু হবে। তিনি কোথাও যাচ্ছেন না, গুলশানের বাড়িতেই থাকবেন। তার এই একটি মাত্র বাক্য যেন অনেকের সাজানো বাগান তছনছ করে দিল। আর ঠিক এর পরপরই শুরু হলো রাজনীতির নতুন এক দাবা খেলা। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি একটি বিস্ফোরক তথ্য জনসম্মুখে আনেন। তিনি জানান ডক্টর ইউনূসকে সরাসরি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি হাওয়া থেকে আসেনি, এসেছে খোদ দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে। খবরটি ছড়ানোর পর রাজনৈতিক বিশ্লেষকদের চোখ কপালে ওঠার জোগাড়। রাজনীতিতে স্মৃতি যে কতটা ক্ষণস্থায়ী, এটি তার সবচেয়ে বড় প্রমাণ। একটু পেছনের দিকে ফিরে তাকান।
এই বিএনপি একসময় ডক্টর ইউনূসকে নিয়ে কি ধরনের মন্তব্য করত, তাকে রীতিমতো রাষ্ট্রের শত্রু হিসেবে প্রমাণের একটা চেষ্টা ছিল। তার বিরুদ্ধে ডজন ডজন মামলা হয়েছে, তাকে নানাভাবে হেনস্থা করা হয়েছে। আর আজ সেই একই দল তাকে রাষ্ট্রের সর্বোচ্চ চেয়ারে বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কেন? এর পেছনের কারণটা শুধুই কি সম্মান দেখানো, নাকি এর পেছনে রয়েছে অনেক বড় কোনো রাজনৈতিক কৌশল? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে রাজনীতির মঞ্চে অভিনেতাদের মুখোশ বদলের দুটো বাস্তব উদাহরণ আপনাকে দেখাতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতি আসলে কিভাবে চলছে। প্রথম উদাহরণটি হলেন খলিলুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা। সেই সময় বিএনপির শীর্ষ নেতারা তাকে নিয়ে এমনভাবে কথা বলতেন যেন তিনি দেশের সবচেয়ে বড় শত্রু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তো সরাসরি খলিলুর রহমানকে বিদেশি দালাল বলেও আখ্যা দিয়েছিলেন। টক শো, পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই একটাই রব ছিল যে এই লোকটা দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে। কিন্তু আজ দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই খলিলুর রহমান আজ বিএনপির সরকারের মন্ত্রিসভার সবচেয়ে প্রভাবশালী মন্ত্রীদের একজন। শুধু মন্ত্রী নন, তিনি এখন সরকারের পররাষ্ট্র ও কূটনৈতিক কৌশলের প্রধান স্থপতি। জাতিসংঘে তার ভূমিকা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সাথে যে বাংলাদেশ একসময় মাথা নিচু করে কথা বলতো, সেই বাংলাদেশ আজ চোখে চোখ রেখে সমানে সমান কথা বলছে। তার এই সাহসের পেছনে সবচেয়ে বড় অবদান ওই খলিলুর রহমানের। কালকের বিদেশি দালাল আজ হয়ে গেছেন দেশের সবচেয়ে বড় কূটনৈতিক হিরো। দ্বিতীয় উদাহরণটি আরও চমকপ্রদ। বিডা বা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান আশিকুর রহমানের কথা মনে আছে? এই মানুষটির কাজই ছিল ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরা, দেশে বিদেশি বিনিয়োগ আনার চেষ্টা করা। কিন্তু এই কাজের জন্য তাকে কি শুনতে হয়েছিল জানেন? বিএনপির কট্টর সমর্থকরা তাকে রাস্তায় দাঁড়িয়ে থাকা হকারের সাথে তুলনা করেছিল, যেন দেশের জন্য বিনিয়োগ আনতে যাওয়াটা কোনো লজ্জার কাজ। অথচ আজ সেই একই আশিকুর রহমান একই পদে বহাল আছেন। বিএনপি সরকারের অধীনেই তিনি কাজ করছেন এবং এখন তার সেই কাজকেই সরকারের অন্যতম সেরা পদক্ষেপ হিসেবে বাহবা দেয়া হচ্ছে। যে কাজ একসময় ছিল উপহাসের পাত্র, আজ সেটাই হয়ে দাঁড়িয়েছে বিদেশি বিনিয়োগ আকর্ষণের সবচেয়ে বড় হাতিয়ার। এই দুটি ঘটনাই প্রমাণ করে রাজনীতির মঞ্চে কালকের ভিলেন আজ হিরো হতে সময় লাগে না। মুখে এক কথা আর অন্তরে আরেক হিসাব, এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে নির্মম বাস্তবতা। এবার আসা যাক আমাদের মূল গল্পে। ডক্টর ইউনূসকে কেন বিএনপি রাষ্ট্রপতি বানাতে চাইছে? বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আসলে কি চাইছেন? দলের ভেতরে এখন চরম কোন্দল চলছে। কে বড় পদে যাবেন, কার ক্ষমতা কতটুকু, এ নিয়ে গ্রুপিং এখন প্রায় যুদ্ধক্ষেত্রে রূপ নিয়েছে। তারেক রহমান খুব ভালো করেই জানেন দলের ভেতর থেকে কাউকে যদি রাষ্ট্রপতি করা হয় তবে এই কোন্দল আরও ভয়াবহ রূপ নেবে। তাই তিনি চাইছেন এমন একজনকে বঙ্গভবনে বসাতে যিনি সম্পূর্ণ নিরপেক্ষ, যার গ্রহণযোগ্যতা সার্বজনীন এবং যাকে নিয়ে দলের ভেতরে বা বাইরে কেউ টু শব্দটিও করতে পারবে না। আর এই মাপকাঠিতে ডক্টর ইউনূসের চেয়ে যোগ্য ব্যক্তি এই মুহূর্তে বাংলাদেশে দ্বিতীয়টি নেই। বাংলাদেশের জনগণের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতার মসনদে বসার পরই একের পর এক চমক দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় এবার আওয়ামী লীগের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এবার রাষ্ট্রপতি থেকে তাকে সরিয়ে দিলেন। তারেক রহমান দেখিয়ে দিলেন যে বাপ কা বেটা। এই তারেক রহমান আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি ক্ষমতায় বসে সর্বদা আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করেছেন। তারই ধারাবাহিকতায় এবার এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রের খরচে তিনি লন্ডনে গিয়েছিলেন নিজের চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তিনি তার নেত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গোপনে মিটিং করেছেন এবং গোপনে তিনি আলাপ আলোচনা করেছেন। এই তথ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আসা মাত্রই তিনি এই বিষয়টা আমলে নিয়ে খুব গুরুত্ব সহকারে অতি অল্প সময়ের মধ্যেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে তার গদি থেকে, তার মস্তক থেকে তারে চিরতরে সরিয়ে দিলেন। এরপরে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দেওয়ার পরে বাংলাদেশে এমন কাউকে রাষ্ট্রপতি করা হচ্ছে যাকে বিশ্বের এমন কোনো মানুষ নাই যাকে চেনে না। নোবেল জয়ী ডক্টর ইউনূস জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের হাল ধরেছিল,
এবং এদেশের ছাত্র জনতা যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা কিন্তু এই ডক্টর ইউনূসকেই দেশের অন্তর্বর্তীকালের সরকার হিসাবে নিযুক্ত করার জন্য তাকেই কিন্তু যাচাই বাছাই করেছিল এবং তিনি বাংলাদেশের হাল ধরেছেন, বাংলাদেশকে সচল রেখেছেন, বাংলাদেশের দুর্নীতি, অন্যায়, অপকর্মের বিরুদ্ধে তিনি কিন্তু সোচ্চার ছিলেন এবং তিনি ভারতবাসীকে দেখিয়ে দিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে আঙ্গুল জাগিয়ে তিনি বাংলাদেশকে তাদের সামনে প্রমাণ করে দিলেন যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ কাউকে পরোয়া করে না। যে কারণেই এই ডক্টর ইউনূসকে আবারও রাষ্ট্রপতি করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য, এই দেশকে বিশ্বের মানদণ্ডে এবং বিশ্বের সমস্ত দেশের মধ্যে আরও উন্নত করার জন্য এবং এই দেশকে বাইরের দেশের সাথে ভালো যোগাযোগ রাখার জন্য এবং দেশকে আরও সামনে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রপতি করা হচ্ছে ডক্টর ইউনূসকে। জানিয়ে দেশের মানুষ ইতিমধ্যে সকলেই আশাবাদী এবং এদেশের মানুষ ইতিমধ্যে স্বপ্ন দেখেছে যে এই বাংলাদেশ তারেক রহমানের হাতেই নিরাপদ এবং তারেক রহমান এই বাংলাদেশকে পুরো বিশ্বের মধ্যে একটা সুন্দর দেশ হিসাবে গড়ার পরিকল্পনা করেছেন এবং আমরা সকলেই আশাবাদী যে এই বাংলাদেশ এই নোবেল জয়ী ডক্টর ইউনূসের মাধ্যমে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশে যে বা যাহারাই দুর্নীতি, অন্যায়, অপকর্মের সাথে জড়িত তাদেরকে যাতে করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয় এবং বাংলাদেশ যাতে করে সুন্দরভাবে আগাতে পারে, এটাই এদেশের সর্বস্তরের জনগণের দাবি, এটা এদেশের মানুষের দাবি। দর্শক, আপনার কি দাবি সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।